নমস্কার, আমি ওয়েন্দ্রিলা। ওয়েন্দ্রিলার গপ্প সপ্পতে প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি নতুন গল্প নিয়ে। এই চ্যানেলের প্রতিটি গল্পই আপনাদের নতুনভাবে চোখের সামনে গড়ে ওঠা চিরাচরিত সম্পর্ক, ধারণা ও মূল্যবোধকে ভাবতে ও বুঝতে সাহায্য করবে। আমার প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আন্তরিক অনুরোধ, আমার গল্পগুলি ভালো লাগলে অনুগ্রহ করে শেয়ার করুন, আপনার পরিবার ও বন্ধু মহলে ছড়িয়ে দিন। পছন্দ হলে লাইক করুন, কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমেও জানান এবং সবশেষে সাবস্ক্রাইব করুন। আপনাদের এই ছোট ছোট পদক্ষেপ আমাকে নতুন নতুন কাজ করতে সাহায্য করবে এবং উৎসাহী করবে। তাহলে আর দেরি না করে চলে আসি আজকের গল্পে। আজকের গল্প সেদিন বৃষ্টির পরে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। গল্প সেদিন বৃষ্টির পরে। বেলা 2টো। হন্ডা সিটিতে স্টার্ট দিল সিদ্ধার্থ। গন্তব্য মাধবপুর। একবার অদেখা ঈশ্বরের উদ্দেশ্যে 2 হাত জোর করে প্রণামও একটা ঠুকে দিল। প্রণামটা ঠুকতেই বাবার কথাটাই মনে এলো। বাবা বলতেন, আমি দেখেছি তুই কোনো একটা কাজে বেরোলেই এরকম প্রণাম করিস। তোর কি তোর কাজের ব্যাপারে কনফিডেন্স নেই নাকি? আমরা প্রণাম করি, তার একটা যুক্তি আছে। আমাদের তো তোর মতো মানুষের প্লীহা, যকৃৎ, ফুসফুস, হৃদযন্ত্র এসব নিয়ে কাজ করতে হয় না। তোর সঙ্গে তো সোজাসুজি হিউম্যান অ্যানাটমির সম্পর্ক। তোর বিজ্ঞান নিয়ে কাজ। বিজ্ঞান তো এই ঈশ্বর শক্তিটিকে মানে না রে শুধু। সিদ্ধার্থ ঠিক জবাব দিত। কে বলল মানে না বাবা? খুব মানে। পৃথিবীর নামি দামি বিজ্ঞানীরা ঈশ্বরকে বিশ্বাস করেন। হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে দেখবে কোনো না কোনো ঠাকুরের ছবি টাঙানো আছে। মানে না মানে? বাবা চোখ বুজে একবার স্মরণ করে নেন কতটা ঠিক বলছে তার চিকিৎসক পুত্রবর। হ্যাঁ, মনে পড়ল নিজের স্ত্রী প্রমীলার গল ব্লাডার স্টোন অপারেশনের সময় তিনি দেখেছিলেন কালী ঠাকুরের ছবি। ছেলে বলেছিল, ওসব ভক্তি টক্তি নয় বাবা, জাস্ট একটা প্রথা, পুরনো অভ্যেস। ছোটবেলা থেকে বাবা মা যেভাবে নম করো তো বাবা, এইভাবে করে করে একটা প্র্যাকটিস করিয়ে দেন, তারই চর্চা এসব। শিক্ষণ আর প্রশিক্ষণের দোরগোড়াতেই যদি একটা কিছু ধরিয়ে দেয় কেউ, সেটা কি মন থেকে পুরোপুরি যায়? ওটা একটা সংস্কার, রক্তের সাথে মিশে থাকে। ভূত, ভাগ্য, ভগবান মানুষের মন থেকে তুলে নেওয়া যাবে না। এটা সংস্কারে মিশে গেছে। তাই বলে আহা, তুমি এটাকে তুলসীদাসের লেখায় রহিমের দান ধ্যানের সময় তার মাথা নিচু করে বিনীত থাকার সাথেই মিলিয়ে দেখলেই হয়। বাবা বলেছিলেন, না, আমি জোর করছি না, বলছি না আমার কথা শুনেই তুমি চলো। আমি প্রসঙ্গত বললাম,
তুমি যেমনটা ভাববে তেমনটাই চলো। এমনটা করে যদি তোমার মনে জোর পাও তবে তাই। তবে একটা মানুষ যদি তার কাজে সৎ থাকতে পারে, পরিবেশ যদি তাকে সৎ থাকতে দেয়, তবে তাকে আর কারোর ওপরে নির্ভর করতেও হয় না, বিনয় দেখাতেও হয় না। সত্যি বাবা সিদ্ধার্থকে কখনো কোনো কাজে জোর করেননি, মোটিভেট করাতে চেয়েছেন। নিজের মতো চলবার জন্য মোটিভেট করাতে চেয়েছেন। ছাত্র জীবনে সিদ্ধার্থই চেয়েছিল সায়েন্স নিয়ে পড়তে। বাবা নিঃশব্দে তাতেই মত দিয়েছেন। যদিও ওদের বংশে কেউ সায়েন্সের ছিল না। তারপর জয়েন্ট। বাবা সরকারি অফিসে এলডিসি হওয়া সত্ত্বেও কি কি করে যেন ছেলেকে মেডিকেলে পড়িয়েছেন। ছেলে চেয়েছে পড়তে, ব্যাস, বাবা আর অন্য কোনো দিকে তাকাননি। তারপর বিদেশ। বাবার পেটেন্ট সংলাপ, যে কাজটাই করো সৎভাবে করো। সিদ্ধার্থ বাবাকে অনুসরণ করেই হোক বা নিজে থেকে, অসততা কোনো দিন করেনি। এই জীবিকায় স্বচ্ছন্দে টাকার পেছনে দৌড়তে পারত ও। ওর ঝুলিতে বিদেশি ডিগ্রি আছে, ও চাকরিও করেনি, স্বাধীন জীবিকা চালিয়ে যাচ্ছে। অর্থ সিদ্ধার্থ প্রভূত অর্জন করে, কিন্তু ওকে কেউ কোনো দিন ডাক্তারদের জীবিকার সাথে যেসব নানা অপবাদ যুক্ত থাকে তার কোনো একটা অপবাদও দিতে পারবে না। এমনকি এই জগতের উঁচু লেভেলে, অনেক উঁচু লেভেলে ওঠা বসা করলেও মদ্যপানটুকু পর্যন্ত ও করে না। তামাম কলকাতা শহরের অভিজাত মহলে ডাক্তার সিদ্ধার্থ গুপ্ত এক কথায় ধন্বন্তরী। পেশেন্টকে ছুঁলেই নাকি সে অর্ধেক সেরে ওঠে। শেক্সপিয়ার সরণি, গল্ফ গ্রিন আর একডালিয়াতে ওর তিনটে ক্লিনিক। হিমশিম খায় রোগী সামলাতে। প্রথমে মারুতি, তারপর i20, আর আজ হন্ডা সিটি ওর বাহন। ড্রাইভার ছিল এককালে, কিন্তু আজ ও নিজেই চালায়। এদো গা মাধবপুরে ওদের পৈতৃক জমি আর ভিটে আছে আজ 100 বছর ধরে। ঠাকুরদা ওদেশ ছেড়ে এদেশে এসে জলের তরে ওখানেই বেশ কিছু জমি জমা কিনেছিলেন, বাড়ি করেছিলেন। বাবা ওখানেই বড় হয়েছেন, পড়াশুনো করেছেন শহরে আসা যাওয়া করে। কিন্তু চাকরি পেয়ে এবং তারপরে বিবাহ করে আর টানতে পারেননি। বড্ড দূর হয়ে যেত, বড্ড পরিশ্রম হতো, বয়স হচ্ছিল। তাছাড়া ছেলেমেয়েরও ভালো স্কুলে পড়াশোনার ব্যাপার ছিল। তাই বাবারই আমলে জমি জমা চাষের কাজ করত যে সুবল মণ্ডল, তার হাতে জমি বাড়ির দায় দায়িত্ব তুলে দিয়ে উঠে আসতে বাধ্য হয়েছিলেন এই কলকাতায়। এখানে একটি তৈরি বাড়ি বিশ্বস্ত সূত্রে পেয়ে কিনে নেন। তাও তো আজ হয়ে গেল 30-35 বছর। সুবল কাকা সততার সাথে জমি চাষ করে আলুটা, কলাটা, মূলোটা নিয়ম করে আজও পাঠায়। কিন্তু মানুষকে আর কতদিন বিশ্বাস করা যায়? মানুষকে ভুল বোঝাতে তো মানুষের অভাব নেই। বিশেষত লাঙল যার জমি তার স্লোগান তো গ্রামের মানুষকে শুনিয়েছে রাজনৈতিক দাদারা। ফলে কবে কি হয় কে জানে। বাবা প্রথমবার অসুস্থ হয়ে পড়তেই ছেলেকে বলেছিলেন, যা শুধু জমি জমা দেখে টেখে আয়, বুঝে সুঝে নে, রাখতে না চাস
আমি সুবলকে বলছি, ও ঠিক জুত মতো খদ্দের দেখে রাখতে পারবে, না হয় বেচে দিস। তখন সিদ্ধার্থ পসারের জন্য লড়ছে, তাই এই সব ঘেঁষো কাজ অ্যাভয়েড করার জন্যই বাবাকে ভুল বোঝাতে চেয়েছিল। বলেছিল, দাদুর স্মৃতি, ওই বাড়ি জমি তুমি বেচে দিতে বলছো? বাবা মলিন হেসে বলেছিলেন, অর্থম অনর্থম রে, তোর যে পেশা তাতে তুই দোটানায় পড়ে যাবি। সম্পত্তি থাকলেই তো হয় না, তা রক্ষা করতে জানতে হয়। বাবা পেরেছেন। বাবার তো চাকরি ছিল না, কিন্তু আমাদের এক জায়গায় চাষ আর এক জায়গায় বাস, এমন করে হয় না। আমি থাকতে থাকতে একটা ব্যবস্থা কর। আমি চলে গেলে যে কোনো কিছু ঘটতে পারে, তখন আফসোস করতে হবে। জমি যে অনেকটা, আজকাল তো ওর দাম অনেকটা বেড়েছে। কিন্তু বাবার জীবদ্দশায় সিদ্ধার্থ কিছুই করতে পারল না। গত বছর বাবা চলে গেলেন। ছেলেকে FRCS দেখে গেছেন, তাই সুখেই চোখ বুজেছেন তিনি। কোনো মৃতদেহের যে অমন স্মিত হাস্যময় মুখ হতে পারে, তা না দেখলে কেউ বিশ্বাস করত না। মা শোক দুঃখ কাটিয়ে উঠে থেকে সিদ্ধার্থকে দুটো ব্যাপারে নিয়মিত জপাচ্ছে। বাবা, এবারে তো জমিগুলোর কথা ভাব, আর আমি থাকতে থাকতে একটা বিয়ে কর। তোকে দেখবে কে? মেঘে মেঘে তো বেশ বেলা হলো, এবার তো পাত্রী পাবি না। কিন্তু বিয়ের জন্য অন্য কোনো কথা ভেবে উঠতে না পারলেও জমিটা ভাবিয়ে দিল সিদ্ধার্থ। সেদিন কাগজে একটা জমি দখলের খবর পড়েই টনক নড়ে গেল ডক্টর সিদ্ধার্থ গুপ্তর। সিদ্ধান্ত নিয়ে ফেলল, না, আর এভাবে গায়ে হাওয়া লাগিয়ে চললে চলে না। নিজের জীবিকাকে যেমনটা সাজাতে চেয়েছিল ও, তেমনটা আজ সেজে উঠেছে। এবার জমিটা বেচে দেবার ফাইনাল ব্যবস্থা করে ফেলতে হবে। তাছাড়া সুবল কাকু আজও লাঙল ধরে বলে জমি দাবি করে বসেনি। তবে কবেকার কি মতি হয় কে জানে। তাই আজকে সিদ্ধার্থ বেরিয়ে পড়েছে ওর হন্ডা সিটি নিয়ে। বাবার থেকে যেমন যেমন পথ নির্দেশ পেয়েছিল তেমন তেমন করেই পৌঁছে যাবে মনস্থ করে ফেলল। আর বিলম্ব নয়। বারাসত পার হবার পর একটু জিজ্ঞেস করতে করতেই এগিয়েছে সিদ্ধার্থ। যেভাবে রাস্তাগুলো একবার দুভাগে একবার 3 ভাগে ভাগ হয়ে গেছে, তাতে ভুলভাল হয়ে যেতে পারে। একবার ভুল পথে চলে গেলে শুধু যে অনেকটা সময় নষ্ট হবে তা নয়। গতকালই আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে বাংলায় বর্ষা ঢুকছে। উত্তরবঙ্গে অলরেডি শুরু হয়ে গেছে। এর মধ্যেই আকাশে পশ্চিম কোণে এক টুকরো কালো মেঘ ঘনিয়েছে। এটা যে বড় আকার নেবে না তার গ্যারান্টি কি? অনেক কষ্টে শিডিউল বদলে আজকের দিনটা ফ্রি করেছে। এ দিনটা নষ্ট করা চলে না। আজই তো শেষ নয়, আবারও তো আসতে হবে। মাধবপুর গ্রামের একটা টেলিফোন বুথের একটা নম্বর নিয়ে রেখেছিল সিদ্ধার্থ। সেই নম্বরেই ফোন করে ওর আজকে আসার কথা জানিয়েছে সিদ্ধার্থ। একজন খরিদ্দারের সাথে নাকি কথা বলিয়ে দেবে সুবল কাকু। বাবার কাজের সময় সুবল কাকু এসেছিল। তখন থেকেই সিদ্ধার্থর মনে হয়েছিল বাবা যতদিন আছে ততদিন একটা চক্ষু লজ্জায় হয়তো বেইমানি করতে চায়নি সুবল কাকু। কিন্তু
এই যে বাবা গেলেন, এরপরে যে সুবল কাকু অথবা তার সাঙ্গপাঙ্গ, গ্রামের জটিল কুটিল রাজনীতি, নিদেন পক্ষে সুবল কাকুর ছেলেপুলে, স্বর্গত মনতোষ গুপ্তের ছেলেকে যে রেয়াত করবে, তার নিশ্চয়তা কি? এখনো যেমন কোনো বিপদ সংকেত পাওয়া যায়নি, তেমন সময় থাকতে থাকতেই বাবা দে গরুর গা ধুইয়ে। মসলন্দপুর থেকে ডান দিকে বড় রাস্তা ছেড়ে নেমে যেতে হলো। একবার জিজ্ঞেস করতেই জানা গেল মাধবপুরের লোকেশন। তেমন কোনো সমস্যা হলো না, কিন্তু শেষ রক্ষা হলো না। আকাশ জুড়ে বেইমান মেঘ ঘনিয়ে আসতে লাগলো। টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু প্রাক বৃষ্টির যে গুমোটটা এতক্ষণ মেইন রোডের ওপর লাগছিল, এই মাটির রাস্তাটাতে নামতে নামতেই যেন তা উধাও। একটা ঠান্ডা বাতাবরণ ঘিরে ধরতে লাগলো সিদ্ধার্থর হন্ডা সিটিকে। গাড়ির এসি বন্ধ, এমনিতেই বেশ আরাম লাগছিল। রাস্তার হাল হকিকত দেখে পরিষ্কার বুঝল সিদ্ধার্থ যে এ বর্ষাকালে এই পথ দিয়ে গাড়ি তো দূর, একজন শহরবাসীর পক্ষে হেঁটে যাওয়াই অসম্ভব। কিন্তু এত পথ ঠেঙিয়ে এসে এখন ফিরে যাওয়ার কোনো মানে হয় না। বৃষ্টি এখনো মুষলধারে নামেনি। বাবা বলেছিলেন যে দুশ্চিন্তার কোনো কারণ নেই, সুবল কাকুরা বেইমান নয়। গ্রামের মানুষ নাকি শহরের মতো শয়তান হয়ে উঠতে পারেনি এখনো ওরা পাপ পুণ্য মানে। কিন্তু মা বলেছে যে বাবাই যখন নেই, তখন অনর্থক একটা ঝামেলা রাখার কোনো মানে নেই। জমি থেকে যা আসে তাতে তো সংসারে কোনো আয় দেয় না। ওরা অভাবী মানুষ, কি থেকে কি হবে, তাই এসেই যখন পড়েছে, এর একটা ইতি টানার ব্যবস্থা করা দরকার। কাঁচা রাস্তায় নামতেই সিদ্ধার্থ দেখল যে ডান দিকে বেশ কয়েকটা বড় বড় পুকুর আর এলোমেলো কয়েকটা বাড়ি। বাড়ি মানে চালাঘর, ঠিক গ্রাম নয়, অনেকটা গ্রামের মতো। বাঁ দিকে বিস্তৃত চাষের জমি, মাঠ ফসলে ভর্তি। কি ফসল তা বোঝা সিদ্ধার্থের পক্ষে সম্ভব নয়। আরেকটু এগোলে দেখা গেল আম কাঁঠাল গাছের আর চালাঘরের সংখ্যা বাড়তে শুরু করেছে। এবার সিদ্ধার্থ বুঝতে পারল যে মাধবপুর এসে গেছে। ততক্ষণে বৃষ্টি বেশ মুষলধারায় পড়তে শুরু করেছে। গাড়ির কাঁচ তুলে দিতে হয়েছে। কাঁচা রাস্তায় পড়তেই তো গাড়ির গতি কমাতে হয়েছে। যা, চিন্তা নেই, গ্রাম তো এসে গেছে। কিন্তু হঠাৎ গাড়ি আর এগুলো না। সামনেই রাস্তাটা কারা যেন খুঁড়ে রেখেছে, একটা নালা মতো করা। বেশ মুশকিলে পড়ে গেল সিদ্ধার্থ। এবারে কি করবে? মন বলল, এটা কি ওর এগোবার পথ রুদ্ধ করার জন্যই করা? গাড়ি থেকে নেমে হেঁটে এগোনো যেতে পারে, কিন্তু যেভাবে বৃষ্টি নেমেছে তাতে তো ভিজে কাক হয়ে যেতে হবে। আর নতুন গাড়ি, এখনই সেটা কাদা মাখামাখি হলে সেই কাদা তো ওর মুখে লাগবে। গাড়ি থামিয়ে পরবর্তী করণীয় কি ভাবতে ভাবতেই দেখতে পেল 3-4টে লোক মাথায় টোপা মতো পরে এই দিকেই আসছে। একটু ভয় ভয় লাগতে শুরু করলো। এবার বৃষ্টি মাথায় করে ওরা এদিকে আসছেই বা কেন? গাড়ির কাছে এসে ওদের একজন বন্ধ কাঁচে মুখ লাগিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি ডাক্তারবাবু নাকি? কাঁচ নামায় সিদ্ধার্থ। সত্যি বলা ছাড়া উপায় নেই।
বলতে হলো, হ্যাঁ, সুবল কাকার সাথে দেখা করব, আমার তো আসার কথা ছিল, কিন্তু এভাবে রাস্তা কাটা যাব কিভাবে? এক হাত জিভ বের করে লোকটা 3টে নালার পাশ থেকে বেশ কিছু গুছিয়ে রাখা ধান ইট তুলে তুলে এনে নালাটাকে তাৎক্ষণিক বন্ধ করে দিল। তারপর বলল, কাজের চাপে ভুলে মেরে দিয়েছি যে আপনার গাড়ি পার হতে পারবে না। চাষের জমি থেকে জল পাস করিয়ে দেওয়ার জন্য নালাটা বর্ষাকালে কেটে রাখতে হয়। এবারে আসেন। এদের কাউকে চেনে না সিদ্ধার্থ, এরা কেউ সুবল মণ্ডল নয়। গাড়িটাকে সাবধানে হ্যান্ডেল করলো সিদ্ধার্থ নালাটা পেরোতে, পার হয়েও গেল। তারপর ধিকির ধিকির করতে করতে ওদের নিজেদের বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালো সিদ্ধার্থ। কিন্তু অবাক কাণ্ড, এতদিন এ বাড়িতে ওরা নেই, কিন্তু গোটা বাড়িটা ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু রংটাই করা নেই। উঠোন পরিষ্কার, দাওয়া পরিষ্কার, চণ্ডীতলা পরিষ্কার, মনে হয় এখানে কেউ থাকে। মাথাটা বন করে ঘুরে গেল ওর। তার মানে বাড়িটা অলরেডি দখল নিয়ে বসে আছে সুবল কাকু। তাহলে জমি কি আর পাওয়া যাবে? পাওয়া গেলেও হয়তো জলের দরে ছাড়তে হবে। ওদের বাড়ির দাওয়ায় বেশ কিছু মানুষ বসে আছে অপেক্ষমানের মতো, যেন ওর আসার পথ চেয়েই তারা সমবেত। সুবল কাকু সিদ্ধার্থদের ঘরেরই একটা ঘর খুলে দিল, বলল, ঘরে আজ এত বছর পরে আপনাদের বংশের কেউ পায়ের ধুলো দিলেন, ঘরটা জীবন পেল। সিদ্ধার্থের মন বলল, তাহলে এই ঘরে ওরা কেউ কি থাকে না? যদি নাই থাকে, তবে এমন ঝকঝকে টকটকে থাকে কি করে? পর মুহূর্তেই মনে হলো, সুবল কাকু তো আপনাদের বংশের কেউ কথাটা বলল, তার মানে এটা তো নয় যে অন্য কেউ থাকে না। তাই ঘুরিয়ে বলল, আমি তো ভেবেছিলাম ভূতের বাড়ি দেখব। তাই কি হয় খোকাবাবু? আপনার ঠাকুরদা প্রাণতোষ জেঠু এই গ্রামের জন্য কি কি করেছেন তা কি আপনারা জানেন? তার দালান কি ভূতের বাড়ি করে রাখতে পারি? জানি আপনারা এখানে কেউ থাকতে আসবেন না, তবু মনুষ্যত্ব বলে তো একটা ব্যাপার আছে। সুবল কাকু যা বলছিল তার সাথে অন্য যারা সেখানে উপস্থিত তারা মাথা নেড়ে সশব্দে সায় দিচ্ছিল। সিদ্ধার্থ তো কল্পনা করেনি যে প্রকৃতির আবহাওয়া এমনটা ষড়যন্ত্র করবে। দুপুরের চারটি পেটে পুড়ে ও বেরিয়ে এসেছে। কত সময় আর লাগবে? ঘন্টা চারেক, বড় জোর 5:30 6টার মধ্যে ফিরে যাবে। কিন্তু ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। বৃষ্টি থামবে, রাস্তার জল নেমে যাবে, ফেরা যাবে কোনো ক্রমে, এইসব ভাবতে ভাবতেই সন্ধে গড়ালো। কিন্তু বৃষ্টি এই থামছে, এই বাড়ছে। একে ওই এক ফালি মাটির রাস্তার বেহাল দশা, তার উপর কুপকুপে অন্ধকার। বিশাল শব্দ করে ব্যাঙ ডাকা শুরু হয়েছে। এর আগে জীবনে ব্যাঙের ডাক শোনেনিও। এ পাশে একদল ডাকছে আর অন্য পাশে অন্যেরা সাড়া দিচ্ছে। একটা অদ্ভুত বৃন্দ গান, যেন ওরা যেন গান গাইছে। সুবল কাকু বলল, আপনার আজকে আর ফেরা হলো না। গাড়ি নিয়ে না এলেও এভাবে আপনাকে ছেড়ে দিতে পারতাম না। হয়তো প্রাণতোষ জেঠু এটাই চেয়েছিলেন। তার আত্মা তো এই বাড়ির নানা স্থানে ঘুরে বেড়ায় খোকাবাবু, তিনি হয়তো ব্যবস্থা করেছেন। রাতটা এখানেই কাটিয়ে যান, আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি। সিদ্ধার্থর
এই অবস্থায় ফিরে যাবার বিন্দুমাত্র সাহস ছিল না। ভূতে ওর ভয় নেই, কিন্তু অজানা গ্রামের মধ্যে এই প্রাকৃতিক প্রতিকূলতাকে বেশ ভয় পাচ্ছিল ও। তাই হ্যাঁ বা না কিছু না বলেই মেনেই নেয় সুবল কাকুর কথা। অনেক কষ্টে মোবাইলের নেটওয়ার্ক পেয়ে বাড়িতে মাকে জানিয়ে দিল ঘটনাটা। মা ভালো বা মন্দ কোনো প্রতিক্রিয়া করেনি, কিন্তু অবাক হয়ে সিদ্ধার্থ দেখল সব সংশয়, সব দুর্ভাবনাকে তুচ্ছ করে দিয়ে জমি জমা বিক্রি নিয়ে বেশ স্বাস্থ্যকর আলাপ আলোচনা হলো। ওই মানুষগুলোর মধ্যে স্বয়ং ক্রেতা উপস্থিত ছিলেন। যে দামের কথা তিনি উল্লেখ করলেন তাতে সিদ্ধার্থ উৎফুল্ল না হয়ে পারল না। মনে মনে ঠিক করে ফেলল যে সব বিক্রি করে দিলেও এই বাড়ি, ঘর, দাওয়া, উঠোন যে এমনটা সুন্দর করে রেখেছে তারই অধিকার অবিকৃত শর্তে তা পাওয়া। এটা সুবল কাকুকেই দিয়ে যাবে। তাতে বাবা বা দাদু দুজনের আত্মাই খুশি হবে। কিন্তু মানুষ তো কোনো এক অজ্ঞাত, অদেখা, অননুভূত একটা শক্তির হাতের ক্রীড়নক মাত্র। তার কি অধিকার কোনো সিদ্ধান্ত নেবার? সিদ্ধান্ত তো সেই শক্তিমান নেবেন। সিদ্ধান্ত তো তাঁরই নেওয়া সাজে। মানুষ সিদ্ধান্ত নিলে তিনি আড়ালে বসে হাসেন হয়তো, বলেন হয়তো, কে রে তুই এসব ভাবা? যা ভাবা থাকবে তা তুই শুধু করে যাবি। সব কথা শেষ। সমবেত সকলে বিদায় নিয়েছে। রাতে সিদ্ধার্থ মাধবপুরে থাকছে এটা পাকা হয়ে গেছে। সুবল কাকুর ঘর থেকে রাতের খাবার আসবে। সুবল কাকু নিজে হাতে বিছানা এনে পেতে দিয়ে গেছে। বিছানা অত্যন্ত নিম্নমানের, কিন্তু পরিষ্কার, নির্গন্ধ। সুবল কাকু সিদ্ধার্থর হাত মুখ ধোবার জল এনে দিয়েছে। এবারে খাবার আসবে। হঠাৎ সিদ্ধার্থর মনে হলো এখানে ও রয়েছে প্রায় ঘন্টা 8, কিন্তু সুবল কাকুর বাড়ির কেউ এখানে আসেনি, কাউকে ও দেখেনি। তাদের সম্বন্ধে একটা অনুসন্ধান করা দরকার। এটা মনে করে বলেই বসল, সুবল কাকু, আমি এখানে এতক্ষণ আছি, কই কাকি বা তোমার মেয়েকে একবারও দেখলাম না তো। তারা তো একবারও এখানে এলো না। আমাকে কি তোমাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করতে হবে? তাহলে বলো। সুবল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হ্যাঁ না কোনো উত্তর দিল না। আবার সিদ্ধার্থ জানতে চাইল। মনে মনে বলল, আমি শুধু বেচে দিতে আসিনি বাপু, তোমাদেরকে কল্পনার অতীত একটা উপহারও আমি দিয়ে যাব। না হয় তোমরা তা নাই জানো, কিন্তু গ্রামে তো শুনেছি অতিথি পরায়ণতা বলে একটা ব্যাপার আছে। কই তার তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। এবারে উত্তর দিল সুবল কাকু, আপনি রাগ করো না খোকা বাবু, আমার মেয়েটার কাল রাত থেকে ভীষণ জ্বর আর বমি। যা খাচ্ছে তাই উগড়ে দিচ্ছে, গায়ে হাত দেওয়া যাচ্ছে না, পুড়ে যাচ্ছে গোটা গা। ওর মা ওর মাথার কাছে বসে আছে কাল রাত থেকে, খায়নি, ঘুমায়নি, কিচ্ছু করেনি। সে কি, ডাক্তার দেখিয়েছ? জানতে চাই সিদ্ধার্থ। এখানে কোথায় পাবো ডাক্তার? বদ্যি মতো আছে একজন, সেই যা বড়ি টড়ি দিয়েছে, কিন্তু তাতে কিছু কাজ দেয়নি। আজকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি অত দূর থেকে আসবে এমন দরকারি কাজ, তাই কালকেই নিয়ে যাব ঠিক করেছি। মাথায় হাত দিয়ে বসে পড়ে সিদ্ধার্থ। সন্দেহ হয় এটা কি পাগল? শহর থেকে এমন নামি একজন ডাক্তার আসছে গ্রামে, অথচ তাকে একবারও কথাটা জানায়নি। ডাক্তার হিসেবে বেশ অসম্মান লাগলো সিদ্ধার্থর। মনে হলো ওদের কাছে কি ওর কানাকড়িও দাম নেই?
কিন্তু তাকে তো তার নিজের এথিক্স মেনেই চলতে হবে। তাই সিদ্ধার্থ রাতের খাওয়া জলাঞ্জলি গেল। তখনই গাড়ি থেকে নিজের ব্যাগ এনে আর সুবল মণ্ডলের কোনো কথা না শুনে কাদা ঠেঙিয়ে ওদের চালাঘরে গিয়ে উঠল। যেমন করে ম্যাজিশিয়ান নিমন্ত্রণ বাড়িতে গেলেও সাথে করে তার ম্যাজিকের কিছু না কিছু সরঞ্জাম নিয়ে যায়, এটাই দস্তুর, তেমনই ডাক্তার, এটাই তাদের প্র্যাকটিস। শুরু হলো সারা রাত ধরে ব্যাধি আর মানুষের যুদ্ধ। শেষে জয় হলো মানুষের, জয় হলো বিজ্ঞানের। অজ্ঞান অচেতন মেয়ে প্রায় ভোরের দিকে মা জল খাবো বলে ক্ষীণ সাড়া দিল। ততক্ষণে সুবল আর তার বউ মালা ডাক্তার এসে যাওয়ার ভরসায় ক্লান্ত শরীরে ঝিমিয়ে পড়েছে মাটিতে। কিন্তু ঘুম নেই সিদ্ধার্থর চোখে। প্রথমত এটা ওদের প্রফেশনাল প্র্যাকটিস, দ্বিতীয়ত বারবার ও বিস্মিত হচ্ছিল এই ভেবে একেই কি বলে লয়ালটি, প্রভুভক্তি। তবে যে মানুষ বলে কুকুর প্রভুভক্তির পরাকাষ্ঠা, মানুষ নাকি বেঈমান। মৃদু হেসে বুঝে নিল যে ওটা একটা সংস্কার মাত্র, মানুষের ওপরে কেই বা থাকতে পারে। এইসব ভাবছিল আর চালা ঘরের চেরা বাঁশের গড়ার দেওয়া জানলায় দাঁড়িয়ে বাইরেটা দেখছিল ও। বাইরে কি অদ্ভুত অভাবনীয় দৃশ্য। বৃষ্টি কখন যেন থেমে গেছে, কিন্তু চাঁদ ওঠেনি। অথচ একটা আবঝা আলোর আভা গোটা বাইরেটাকে স্পষ্ট করে তুলেছে। চারদিকে টানা বৃষ্টিতে জল থই থই। গাছপালাগুলো বৃষ্টিতে ভিজে চকচকে হয়ে সগর্বে দাঁড়িয়ে আছে, যেন সেজেগুজে কাউকে দেখাচ্ছে আমাদেরকে কেমন লাগছে দেখ। ব্যাঙের ডাক থেমে গেছে, কিন্তু কি যেন একটা পোকার ডাক রাতের গোটা গাঁটাকে যেন বর্ষা মঙ্গল শোনাচ্ছে। সিদ্ধার্থ কোনোদিন ঝিঁঝির ডাক শোনেনি, কিন্তু ও নিশ্চিত হলো যে এটাই ঝিঁঝি। কি অদ্ভুত একটা নেশা যেন পেয়ে বসেছিল সিদ্ধার্থকে। সুবল কাকুর মেয়েটার কথায় সম্বিত ফিরল ওর। দেখল ততক্ষণে ওর মা সচকিত হয়ে উঠে বসেছে, মেয়েকে জল খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। সবকিছু ওলট পালট হয়ে গেল ওর। সুবল কাকুকে আর বাড়িটা গিফট করে যাওয়া হলো না। মন বলল মায়ের সাথে আগে কথা বলতে হবে। পরদিন বাড়িতে ফিরে আসা স্তক ছেলে একটাও কথা বলছে না দেখে মায়ের চিন্তা বেড়ে গেল। মায়ের মন বলল তাহলে কি মাধবপুরে কোনো অশান্তি হলো? তা না হলে কি ঘটলো তার কোনো কিছু বলছে না কেন ছেলে? ক্লিনিকে পর্যন্ত যায়নি, একেবারে চুপ মেরে গেছে। দুপুরবেলা সিদ্ধার্থ যখন ডাইনিং টেবিলে নিঃশব্দে মাথা নিচু করে ধীরে ধীরে খাচ্ছিল, মা আর থাকতে না পেরে তখন বলেই উঠলেন, হ্যাঁ রে সিধু, আমাকে তো মাধবপুরের কথা কিচ্ছু বললি না। ওখানে কি হলো, ওরা কি বলল, তুই কি বললি, এসব বৈষয়িক বুদ্ধি তোর তো তেমন নেই। তোকে ঠকিয়ে দেওয়া তো সহজ কাজ। সিদ্ধার্থ মায়ের প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে পাল্টা প্রশ্ন করল, মা, আমি যদি মাধবপুরে সেটেল করি তোমার কি খুব কষ্ট হবে? মাধবপুরে তুই সেটেল করবি? মায়ের দু চোখ কপালে। ভাবছি মা, কিন্তু তোর এত বড় ডিগ্রি, এত বড় পসার, এসব ফেলে ওইসব গেও ভূতদের মধ্যে কি তুই থাকতে পারবি? জানি অমন জমি বাড়ি পুকুর কারোরই একবার দেখলে বেচতে ইচ্ছে করে না,
একটা মায়া হয়। কিন্তু ওখানে তোকে ওরা কি টানতে পারবে? তোর যা ভিজিট, সেসব যে নিঃস্বার্থ ত্যাগ করতে হবে রে। পারবি? নিঃস্বার্থ নয় মা, আমি বুঝেছি। নিঃস্বার্থ কোনো কাজ হয় না, বলো নিঃশর্ত। ওদের ওপর আমার কোনো শর্ত নেই। স্বার্থ তো আমার আছে। স্বার্থ? কি স্বার্থ? মরিয়া সিদ্ধার্থ বলে, এখানে আমার কি দাম মা? হ্যাঁ, চড়া মূল্যে এখানে আমি ভাড়া খাটি। ছোটবেলায় শুনেছি ডাক্তার নাকি ঈশ্বরের অংশ, তাই মনে মনে ডাক্তার হবার স্বাদ হয়েছিল, হয়েছে। কিন্তু আজ কি মূল্য আমার? আমি কি এখানে সত্যি ঈশ্বরের অংশ? এখানে রোগী হলো আমার খরিদ্দার, আর এরা আমাকে ঈশ্বর টিশ্বর মনেও করে না। টাকা দিয়ে আমাকে ভাড়া খাটায়, পানের থেকে চুল খসলে তেড়ে মারতে আসে, ক্লিনিক ভাঙচুর করে। আর মাধবপুরে ছেলেকে থেমে যেতে দেখে মা বলে, কি মাধবপুরে? এবারে সিদ্ধার্থ গত রাতের ঘটনা মাকে জানায়। সেই সাথে বলে, ওখানে যে আমি ঈশ্বর, ওরা আমার মধ্যে ঈশ্বরকে দেখেছে। এখানে তো আমার মতো তাবড় ডাক্তার আছে, কিন্তু ওখানে আমার বিকল্প নেই। এক রাতে যে সেটা টের পেয়ে গেছি মা। ঈশ্বর হবার এই লোভ যে আমি ছাড়তে পারছি না মা। জানি ওখানে টাকা নেই, ওরা কেউ আমার ভিজিট দিতে পারবে না। সে না হয় এখানে সপ্তাহে 2-3 দিন আসবো, ক্লিনিকে বসবো, উপার্জন করব, হয়তো আমার আয় কমে যাবে, কিন্তু বুক জোড়া গৌরব পাবো মা। তুমি জানো, আজ সকালে গোটা গাঁ আমাকে গাড়ি ঠেলে ঠেলে মেইন রোডে তুলে দিয়েছে। কাদা মাখা গাড়ির টায়ার জল টেনে টেনে এনে ধুয়ে দিয়ে গেছে। বারণ করলেও শোনেনি। আমাকে বিদায় জানাতে প্রায় গোটা গাঁ উপস্থিত। কেন না, আমি নাকি সুবল কাকুর মেয়েকে নতুন জীবন দিয়েছি। তুমি বলো, এই লোভ কি ছাড়া যায়? মা, এটা তোমার নিজের ঘর। একটা কথা শুধু ভাবছি, এখানে বাবার স্মৃতি, আমার প্রসাদ, এসব ছেড়ে ওখানে তোমার যে খুব কষ্ট হবে। মা চোখ মোছে। তুই থাকবি ভেবেছিস? আমার আবার কষ্ট? আমার কি কষ্ট রে? না, এই যে শহরের এমন আরাম আয়েশ, বাবা তো তোমাকে গ্রাম জীবনের কষ্ট পেতে দেয়নি। সেই কষ্ট আমার দেওয়া কি উচিত হবে? মা তার পরিণত বয়সের ছেলেকে বশ মানাবার মতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই যেখানে ভালো থাকিস সেখানেই তোর বাবার আত্মার আর আমার শান্তি। সেটাই আমার ঘর, সেখানেই আমার আরাম। তাহলে মা, গোছাতে শুরু করো বলে সিদ্ধার্থ বোন চায়নার ডিশে যেটুকু ভাত ছিল তা গোগ্রাসে খেয়ে নিল। তারপর ঘরে গিয়ে শহরের বিছানায় শেষবারের জন্য গা ঢেলে আরামে চোখ বুঝল।